আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। আজকের টপিক হচ্ছে আমাদের সেন্টেন্স। সেন্টেন্স আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এই সেন্টেন্স সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা অনেকেই সেন্টেন্স সম্পর্কে কোনো ধারণা থাকে না, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো আমি আজকে সেন্টেন্সের ব্যাপক ধারণা দেওয়ার চেষ্টা করবো, আশা করি সবাই উপকৃত হবে। সেন্টেন্স সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? সাধারণত সেন্টেন্স হচ্ছে যখন কতগুলো শব্দ একত্রে মিলিত হয়ে কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাকেই সেন্টেন্স বলা হয়। অর্থাৎ ইংলিশে যদি আমরা বলি, আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স। যেমন আমি যদি বলি আমি ফুটবল খেলি, ফুটবল খেলি, যেমন এই সেন্টেন্সটি দ্বারা অর্থাৎ এই বাক্যটি দ্বারা আমার মনের ভাব পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। আমি ফুটবল খেলি, আই প্লে, যদি আমরা ইংলিশে বলি আই প্লে ফুটবল, তাহলে এটি দ্বারা আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। কিন্তু আমি যদি বলি আমি ফুটবল, এটা যদি বলি আই ফুটবল, তাহলে আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় নাই, তাহলে এটি সেন্টেন্স নয়। এখানে কয়েকটা শব্দ মিলিত হয়েছে, বাট এটা কোনো সেন্টেন্স নয়, কারণ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেনি। তাহলে সেন্টেন্স হচ্ছে যখন কতগুলো শব্দ বা সমষ্টি একত্রে মিলিত হয়ে আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, সেটাই হচ্ছে সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের প্রকারভেদ, টাইপস অফ সেন্টেন্স। টাইপস অফ সেন্টেন্স সেন্টেন্স পাঁচ প্রকার। There are 5 kinds of sentences. First one is assertive sentence. Assertive sentence. Assertive কে আর নামে ডাকা যায়, এটা হচ্ছে স্টেটমেন্ট। অর্থাৎ assertive এর আরেক নাম আমরা বলতে পারি হচ্ছে স্টেটমেন্ট। দেন নাম্বার 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ। নাম্বার 3 হচ্ছে ইনফারেটিভ সেন্টেন্স। নাম্বার 4 হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। দেন নাম্বার 5 হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা শিখলাম হচ্ছে সেন্টেন্স 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ, দেন ইন্টারোগেটিভ, দেন ইনফারেটিভ, দেন অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আমরা বিভিন্ন প্রকার সেন্টেন্স সম্পর্কে ধারণা নেব। প্রথম হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা আগে শিখছি। অ্যাসার্টিভকে আরেকভাবে বলা যায়, ওটা হচ্ছে স্টেটমেন্ট। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আমাদের কোনো বিবৃতি বা বর্ণনা প্রকাশ করা হয়, ওইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা আরেক নাম বলা যায় বাংলাতে বিবৃতিমূলক বাক্য। যেমন আমি যদি বলি হি রিডস আ বুক, সে একটা বই পড়ে, তাহলে এটা একটা বিবৃতি প্রকাশ করছে, অর্থাৎ একটা বর্ণনা প্রকাশ করেছে, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সটি দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রকাশ করা, তা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সহজভাবে আমরা বলতে পারি, সাধারণত একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যেভাবে গঠন হয়, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা সহজে আরেকভাবে চিনতে পারি। সাধারণত একটা সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বেসিক স্ট্রাকচার। তবে আরেকভাবে আর সহজে আমরা মুখে বলতে গেলে মানে সহজে চিনতে পারি যেভাবে, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত সাবজেক্ট দিয়ে শুরু হলে আমরা বুঝতে পারি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি যদি বলি আই ইট অ্যান অ্যাপল, তাহলে আই ইট অ্যান অ্যাপল,
তাহলে এখানে আমাদের প্রথমে আছে সাবজেক্ট, এরপরে আছে ভার্ব, এরপরে an FL, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অবজেক্ট an FL। তাহলে an FL হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা পাইলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে বাংলাতে আমরা যাকে বলে হ্যাঁ বোধক বাক্য, যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি বই পড়ি। আর নেগেটিভ দ্বারা আমরা বুঝছি হচ্ছে না বোধক, যেটা দ্বারা না বোধক, অর্থাৎ কোনো প্রশ্ন, যেমন আমি যদি বলি কোনো একটা সেন্টেন্স, যেমন যদি বলি আমি ভাত খাই, আর এটা না বোধক হবে আমি ভাত খাই না। এরপর যদি আমি বলি আমি বই পড়ি, এটাকে আমরা না বোধক করলে হয়, নেগেটিভ করলে হয় আমি বই পড়ি না। যেমন আমরা উদাহরণ দিই, যেমন হি প্লেস ক্রিকেট। তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা দ্বারা হ্যাঁ বোধক প্রকাশ করেছে। আর এটা যদি না বোধক করি অর্থাৎ নেগেটিভ করি, তাহলে এটা হবে হি ডাজন্ট প্লে ক্রিকেট। তাহলে আমরা বুঝলাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ দ্বারা হ্যাঁ বোধক আর নেগেটিভ দ্বারা না বোধক প্রকাশ করে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত সাবজেক্ট দিয়ে শুরু হয়। এরপরে আমাদের ইন্টারোগেটিভ। এটা নাম দিয়ে আমরা বুঝতে পারি প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নসূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয় তাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আমি যদি কাউকে বলি তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তাহলে আমি তার নাম জানতে চেয়েছি, অর্থাৎ তাকে প্রশ্ন করেছি যে তোমার নামটা কি, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখি চিনব কিভাবে, সাধারণত আমাদের সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে চিনার নিয়ম হচ্ছে আমাদের সর্বশেষে, অর্থাৎ সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নবোধক থাকতে হবে। যেমন আমি যদি বলি ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? যেমন আর ইউ গোয়িং টু ঢাকা, তুমি কি ঢাকা যাচ্ছ? তাহলে আমি এগুলো দ্বারা প্রশ্ন করেছি। তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় তাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চিনব কিভাবে, সাধারণত আমাদের সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নবোধক থাকবে। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সাধারণত যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ করে তাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ করে। তবে আমরা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনব, এটা সাধারণত চেনার একটা নিয়ম হচ্ছে সাধারণত সর্বপ্রথম, অর্থাৎ সেন্টেন্স সর্বপ্রথম ভার্ব দিয়ে শুরু, ভার্ব থাকে। আমরা জানি সাধারণত সাবজেক্ট ছাড়া বাক্য হয়, আমরা একটা সেন্টেন্স সাবজেক্ট ছাড়া করতে পারি বাট ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো কিভাবে, আমরা সাধারণত যখনই দেখবো একটা সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তখনই আমরা বুঝবো যে ওইটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হবে। যেমন আমি যদি বলি ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। যেমন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ডোন্ট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ডোন্ট দিয়ে বা নেভার দিয়ে, ডোন্ট বা নেভার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং লাস্টে যদি ফুল স্টপ থাকে তখন বুঝতে হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু যদি অনেক সময় আমরা যখন
ইন্টারোগেটিভের ক্ষেত্রে, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেন্টেন্স করতে যাব, তখন দেখা যাচ্ছে শেষে যদি আমাদের প্রশ্নবোধক থাকে তখন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ডোন্ট দিয়ে শুরু হলে যদি শেষে প্রশ্নবোধক না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এটা হচ্ছে ইম্পারেটিভ। আর যদি প্রশ্নবোধক থাকে তখন বুঝতে হবে এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক নেভারের ক্ষেত্রে সেম নিয়ম। যেমন আমি আরেকটা যদি উদাহরণ দিই, ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান, যে রোডে দৌড়াদৌড়ি করিও না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বুঝলাম হচ্ছে সাধারণত যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ করে তা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিনব কিভাবে? সাধারণত যে সেন্টেন্সগুলো কোনো ভার্ব দিয়ে শুরু হয় তাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দেন অবজেক্টিভ, অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সকে সাধারণত বলা হয় প্রার্থনাসূচক বাক্য। তো অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে? সাধারণত যে সেন্টেন্স দ্বারা কোনো মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে তখন আমরা বুঝবো এটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, মনের ইচ্ছা বা প্রার্থনা। যে যেমন আল্লাহ তোমার মঙ্গল করুক বা তুমি জীবনে সুখী হও, আমরা চাচ্ছি যে তুমি জীবনে সুখী হও, তাহলে এটা অবশ্যই আমাদের মনের বাসনা বা ইচ্ছা প্রকাশ করছে বা প্রার্থনা। তাহলে আমরা বুঝবো যে যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে তা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্সের সাধারণ গঠন হচ্ছে মেইন প্লাস অ্যাসার্টিভ, মেইন প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ সাধারণত অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মে থাকবে, অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মে থাকবে। এরপরে অ্যাসার্টিভ, আমরা তো আগেই শিখছি অ্যাসার্টিভ কিভাবে গঠন করে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তাহলে মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স যখন থাকে তখন বুঝবো আমরা এটা অবজেক্টিভ সেন্টেন্স। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তাহলে এখানে এই যে মে এরপরে হচ্ছে অ্যাসার্টিভ, মে প্লাস অ্যাসার্টিভ, তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ। এরপরে যদি বলি মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, তাহলে মে প্লাস অ্যাসার্টিভ, অর্থাৎ মে প্লাস এটা হচ্ছে অ্যাসার্টিভ। তাহলে আমরা বুঝলাম। তবে সব সময় যে মে থাকতেই হবে এমন কোনো কথা নেই, আমরা মে ইউজ না করেও আমরা, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাধারণত মে থাকে, তবে মে ছাড়াও আমরা বাক্য গঠন করতে পারি অবজেক্টিভের ক্ষেত্রে। যেমন যদি বলি লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, তাহলে এই বাক্যে যেমন আমাদের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক, তাহলে এখানে আমরা সাধারণত মে ইউজ করি না, কিন্তু আমরা প্রার্থনা করেছি। তাহলে বুঝে গেছে এটা মে না থাকা সত্ত্বেও আমরা বুঝবো এটা অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে আমরা বুঝলাম অবজেক্টিভ সেন্টেন্স কিভাবে গঠন করা হয়। সাধারণ নিয়ম হচ্ছে মে প্লাস অ্যাসার্টিভ। দেন এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স সাধারণত যে সেন্টেন্স দ্বারা আমাদের হর্ষ, বিষাদ, আনন্দ বা দুঃখ ইত্যাদি প্রকাশ করে তাকেই বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন আমি যদি বলি হুরা, যে আমরা মনের আনন্দ বললাম যে হুরা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, যে আমরা খেলায় জিতেছি। তাহলে যেমন যদি বলি আলাস আই এম ডান, যে হায় আমি অসহায়, তাহলে এগুলো দ্বারা আমার মনের অনুভূতি প্রকাশ করতেছে, অর্থাৎ স্ট্রং ফিলিংস, ইট ডিনোটস স্ট্রং ফিলিংস। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন আমি যদি বলি, যেমন এটা দ্বারা কি বললাম আমরা, হর্ষ, বিষাদ, আনন্দ, দুঃখ, আবেগ ইত্যাদি প্রকাশ করে, আবেগ, ইমোশন ইত্যাদি প্রকাশ করে, তখনই আমরা বুঝলাম যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কিছু শব্দ ইউজ করা হয়, যেমন আমরা ওহ শব্দ ইউজ করতে পারি, তারপরে আমরা ইউজ করতে পারি ব্রাভো, এরপরে ফাই ইউজ করতে পারি, তারপরে এলাস ইউজ করতে পারি। তবে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, এক্সক্লেমেশন, অর্থাৎ ওহ, ব্রাভো, ফাই, দেন এলাস এই শব্দগুলো ইউজ করে আমরা এক্সক্লেমেটরি করতে পারি। যেমন আমি যদি কিছু উদাহরণ দেই,
Five. What a shame. What a shame. Five. What a shame. যে সি কি লজ্জা। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে আমি যদি বলি হুরা, এই হুরা, we have won the match. Won the match. হুরা, we have won the match, যে আমরা খেলায় জিতেছি, কি মজা আমরা খেলায় জিতেছি। তাহলে অবশ্যই এটা আমাদের মনে আনন্দ প্রকাশ করেছে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন এলাস, I am undone. এলাস, I am undone, যে হায় আমি অসহায়। তাহলে এটা আমার দুঃখ প্রকাশ করেছে, তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তবে আমাদের মনে রাখতে হবে সবসময় যে ফাই, এলাস বা হুরা এগুলা প্রথমে থাকতে হবে এমন কোনো কথা নেই, এগুলা ছাড়াও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারি। যেমন আমি যদি বলি হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, আমি অবাক হয়ে বললাম পাখিটি কি সুন্দর। অর্থাৎ পাখিটি কি সুন্দর মানে হচ্ছে এই যে আমরা প্রকাশ করলাম, এটা আমার মানে সারপ্রাইজ বা অর্থাৎ আমার মনের আবেগ বা অনুভূতি প্রকাশ করলো, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা এখানে কিন্তু ফাই, এলাস, হুরা এই শব্দগুলো ছাড়াই আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করলাম। হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। এরপর আমরা যদি বলি হাউ ফানি দ্য স্টোরি ইজ, তাহলে হাউ ফানি দ্য স্টোরি ইজ, তাহলে এখানে আমরা হোয়াট আর এখানে হাউ ইউজ করেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করলাম। তাহলে আমরা এখন সহজে এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স কি, তারপরে সেন্টেন্সের বিভিন্ন প্রকারভেদগুলো সম্পর্কে জানলাম। আশা করি এই সেন্টেন্স প্রকারভেদ এবং সেন্টেন্স সম্পর্কে আমরা জানলে আমরা সাধারণত বিভিন্ন ধরনের বাক্য তৈরিতে আমাদেরকে হেল্প করবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার, কমেন্ট এবং লাইক করো। আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি সাধারণত চাচ্ছি যে প্রত্যেকটা গ্রামারের টপিকসগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করার জন্য, যাতে তোমরা উপকৃত হও। ধন্যবাদ সবাইকে।